আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা প্র্যাকটিস করব আইএলটিএস এর একটি প্যাসেজ 1 এবং এটা আমরা ক্যামব্রিজ 12 থেকে নিয়েছি এই প্যাসেজটা। আজকে আমরা দেখব কিভাবে একটি সহজ স্ট্র্যাটেজি ফলো করে আমরা আইএলটিএস রিডিংয়ে হায়ার স্কোর পেতে পারি। এটা খুবই একটা সহজ মেথড, কিন্তু প্রথমবার যেহেতু আমি বলছি তাই ভিডিওটা একটু বড় হতে পারে আপনাদেরকে বোঝানোর জন্য, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি আশা করি যে আপনারা ভিডিও শেষে একটি সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন এবং একটি স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, যেটা ফলো করে আপনি খুব সহজেই আইএলটিএস রিডিংয়ে ভালো একটা ব্যান্ড স্কোর তুলে নিতে পারবেন। তো দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে বলে নেই, আমরা প্রথমে যেই কাজটা করি ট্রেডিশনাল মেথডে আইএলটিএস রিডিং এর কোশ্চেনগুলি সলভ করার জন্য, সেটা হচ্ছে আমরা প্রথমে কোশ্চেনগুলিতে যাই এবং সেখান থেকে আমরা কিওয়ার্ড নেই। কিওয়ার্ড নেওয়ার পরে সেই কিওয়ার্ড নিয়ে এখানে পুরোটাই স্ক্যান করি। স্ক্যান করার পর যে অংশটাতে পাই সেই অংশে আবার আমরা ভালো করে আমরা পড়ে দেন আবার অ্যান্সার করতে আসি। কিন্তু এই মেথডটা হায়ার ব্যান্ড স্কোরের জন্য কার্যকরী নয়। কেন কার্যকরী নয় সেটা নিয়ে আমি এখন আর বলবো না কিছু। এটা নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও ইনশাল্লাহ করব, সেখানে আমি বিস্তারিত তুলে ধরবো কেন স্ক্যানিং স্কিমিং এগুলি হায়ার ব্যান্ড স্কোর তুলতে সহায়ক নয়, সেটা আপনাদের সেখানে আমি বিস্তারিত জানিয়ে দেব। তো আজকে যেটা আমি স্ট্র্যাটেজিটা বলবো সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক মেথড। কাউন্টার অ্যাটাক বলতে আমরা যেই জিনিসটা বুঝি, যে ফুটবল খেলায় আমরা কাউন্টার অ্যাটাক নামে একটি শব্দ মাঝে মাঝে শুনতে পাই, যে কাউন্টার অ্যাটাক থেকে গোল দেয়। অর্থাৎ একটি দল যখন অন্য একটি দলকে আক্রমণ করে, তখন ওই বিপরীত দল যখন বলটা পেয়ে যায় তখন তারা খুব দ্রুত গতিতে তাদের অপোনেন্ট টিমকে আক্রমণ করে এবং খুব সহজে গোল তুলে নেয়। এবং দেখেন স্ট্র্যাটেজিটা কি, যখন সবাই অ্যাটাক করতে আসে তখন তাদের গোলবারের লোকজন কমে যায়, তখন তারা ওই সুযোগে গোলটা দিয়ে দেয়। তো আমরা এইভাবে কাউন্টার অ্যাটাক পদ্ধতিতে আমরা এই আইএলটিএস রিডিং প্যাসেজটা ফলো করব। তা আমরা যেটা করব সম্পূর্ণ অপোজিট স্ট্র্যাটেজি ফলো করব আমাদের ট্রেডিশনাল মেথডের। আমরা আমাদের এই কোশ্চেন থেকে পড়া শুরু করব, দেন যে আমরা অ্যান্সার করব। আমরা শুধু জাস্ট প্রথমে কি করব, জাস্ট দেখে নেব যে কোশ্চেনের ধরন কী কী আছে। যেমন এখানে যে ট্রু ফলস নট গিভেন, এখানে 5টা কোশ্চেন আছে এবং এখানে আছে 8টা কোশ্চেন, এই টোটাল 13টা কোশ্চেন। এবং এগুলি হচ্ছে কমপ্লিট দ্য নোটস বা গ্যাপ ফিলিং যাই বলেন সেগুলো। তো এই 8টা 5টা 13টা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে প্রথমে যে ট্রু ফলস নট গিভেন, এটা সবসময় আপনারা মনে রাখবেন, এটা সিকোয়েন্স অনুযায়ী হয়। অর্থাৎ প্রথম যেই কোশ্চেনটা এটা আপনি প্রথম দিকে পাবেন, দ্বিতীয়টা প্রথমটার পরে পাবেন, এরপর তৃতীয়টা এর পরে পাবেন, এবার সিকোয়েন্স মেনটেন করে। এটা হয়তো আপনি একটা প্যাসেজের প্রথম দিকেও পেতে পারেন, শেষ দিকেও পেতে পারেন। তবে এখানে একটি কথা, যেহেতু আপনার ট্রু ফলস নট গিভেন একেবারে প্রথমে আছে, তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে এটাও প্রথম দিকে থাকবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, দেখেন এখানে প্যারাগ্রাফ আছে কয়টা এই অ্যাসেতে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখেন 6টা প্যারাগ্রাফ, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যে 6টা প্যারাগ্রাফ থেকে 13টা আনসার করে। দেখেন 6টা প্যারাগ্রাফ থেকে 13টা আনসার, তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি এটাকে অ্যাভারেজও করেন তাহলে প্রতিটা প্যারাগ্রাফ থেকে 2টা আসবে। অর্থাৎ আপনি যদি ফুল অ্যান্সার করতে চান তাহলে প্রতিটা প্যারাগ্রাফই কিন্তু পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। হয়তো একটা প্যারাগ্রাফ থেকে 1টা পাবেন, একটা প্যারাগ্রাফ থেকে 3টা পাবেন, কিন্তু আপনাকে কোনো প্যারাগ্রাফ বাদ দিয়ে যাওয়া যাবে না। আপনার যদি হাই স্কোর প্রত্যাশা থাকে যে আপনি ব্যান্ড 8 তুলবেন, ব্যান্ড 7 তুলবেন, ব্যান্ড 9 তুলবেন, তাহলে কোনো কিছু স্কিপ না করে আপনাকে পুরোপুরিভাবে প্যারাগ্রাফটা পড়তে হবে। তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফ শুরু করি। দেখেন এখানে বলছে কর্ক। কর্ক শব্দের অর্থ আমরা জানি না। এখন বলছে কর্ক, দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি কিউরাস সুবার ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল। আচ্ছা, প্রথমে বলি, আপনার প্যারাগ্রাফের শুরুতে আমরা একটা
জিনিস খেয়াল করবো সবসময়, সেটা হচ্ছে এই প্রথম সেন্টেন্সটা, এটাকে বলা হয় প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, অর্থাৎ বিষয়। অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সাধারণত প্যারাগ্রাফের রুলস অনুযায়ী পরের সকল সেন্টেন্সগুলি ওইটাকে ডিসক্রাইব করে, মানে এই বিষয়টাকে, এই প্রথম সেন্টেন্সের যে বিষয় থাকবে সেটাকে বাকি অংশগুলি ডিসক্রাইব করবে। তাহলে দেখেন এখানে আছে কর্ক দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি। কর্ক হচ্ছে একটা, থিক বার্ক অর্থাৎ ছাল, এটা হচ্ছে একটা ওক ট্রিতে পাওয়া যায়, ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল, এটা খুব রিমার্কেবল একটা ম্যাটেরিয়াল। তাহলে বোঝা যাচ্ছে এটা কেন রিমার্কেবল সেটা এখানে এক্সপ্লেন করবে বাকি। তো আমি যেটা বলবো, আপনারা সব সময় যেটা করবেন ভাই, প্রথম সেন্টেন্সটা খুব ভালো করে পড়বেন, এটা বুঝতেই হবে, দরকার হলে 2বার পড়েন 3বার পড়েন, কিন্তু স্কিপ করে যাবেন না। প্রথম সেন্টেন্সটা, টপিক সেন্টেন্সটাকে আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে যে এখানে কি বলতেছে। এখানে না বুঝে যদি আপনি অন্যদিকে যান, আপনি এই প্যারাগ্রাফের অর্থ বুঝতে পারবেন না। তো আমরা দেখি কি আছে। ইট ইজ টাফ, ইলাস্টিক, বুয়েন্ট, ফায়ার রেসিস্ট্যান্ট, সুইটেবল ফর এ ওয়াইড রেঞ্জ অফ পারপাস। এখানে এটার দেখেন, এটা ক্যারেক্টারিস্টিক বলছে, অর্থাৎ এই যে রিমার্কেবল ম্যাটেরিয়াল, কেন রিমার্কেবল ম্যাটেরিয়াল, কারণ এইগুলির জন্য রিমার্কেবল ম্যাটেরিয়াল। আমি এগুলো বাংলা করতেছি না, বাংলা করলে আরও বড় হয়ে যাবে ভিডিও। আপনারা মোটামুটি সবাই আশা করি এগুলি বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন প্লিজ কমেন্টসে লেখেন, কমেন্টসে লিখলে আমি অবশ্যই এগুলি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইট হ্যাজ অলসো বিন ইউজ ফর মিলেনিয়া, দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান সিল দেয়ার সার্কোফ্যাগি স্টোন কফিনস উইথ কর্ক। আচ্ছা, এখানে কর্কের একটা কি বলছে, ইউজের কথা বলছে। আমরা আশা করি আপনি বাংলাটা ধরতে পারবেন। While the ancient Greeks and Romans used it for anything from beehives to sandals, এখানেও ইউজের কথা বলছে। দেখেন স্যান্ডেলস, বিহিভসের অর্থ যদি না জানেন ভাই, জোর করে জানতে যেন না। এটা আপনার সব কিছু যে জানতে হবে সেটা না, প্রত্যেকটার অর্থ যে জানলে ভালো, কিন্তু প্রত্যেকটা না জানলেও যে আপনি ভালো স্কোর পাবেন এটাকে আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে। বিহেভসের অর্থ জানি না তার মানে আমি একবারে খারাপ রেজাল্ট করে ফেলবো, এরকম না। আচ্ছা, এখন আমাদের কাউন্টার অ্যাটাক যে মেথড, সেটাতে আমরা কি করব, পুরাটা পড়বো না। আমরা এই ভুলটাই করি সবসময়, যে আমি যখন আমার মনে আছে, যখন আমি আইএলটিএসের রিডিং প্র্যাকটিস শুরু করি, তখন আমি সেই ট্রেডিশনাল মেথড অনুযায়ী একবার স্ক্যানিং করতাম, তারপরে মিলাতাম, তখন দেখি আমার আইএলটিএস স্কোর ভালো হচ্ছে না। তারপর আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি করছি, আমরা সেই যেটা করলাম সেটা হচ্ছে পুরোটা করলাম। এরপরে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে আমি পুরো প্যাসেজটা পড়লাম, পড়ে তারপরে অ্যান্সার দেওয়া শুরু করলাম। তারপরেও দেখলাম যে হচ্ছে না, কারণ দেখেন আপনি যদি পুরো প্যাসেজটা পড়েন আপনার কিন্তু কিছুই মনে থাকবে না, কোনো ইনফরমেশনই মনে থাকবে না। আপনি যে এই অ্যান্সার করবেন এই কোশ্চেন দেখে, আপনি কোশ্চেনের এগেনস্টে কী অ্যান্সার সেটাই বের করতে পারবেন না, পুরোটা তো পড়াই যাবে না। তাহলে দেখেন কীভাবে করবেন, আপনি হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বেন। দিস ইজ দ্য ফর্মুলা, অর্থাৎ আমাদের কাউন্টার অ্যাটাকের প্রথম হচ্ছে প্রথম প্যাসেজটা একটা একটা করে প্যাসেজ শেষ করে। দেখেন একটা প্যাসেজ শেষ করছেন, এখন আপনি কোশ্চেনে চলে যান। কোশ্চেনে দেখেন এই প্যাসেজ থেকে এই প্যারাগ্রাফ থেকে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে সলভ করেন। দেখেন তাহলে কিন্তু আপনি খুব কনফিডেন্টলি করে যাচ্ছেন, মানে কনফিডেন্টলি আপনি অ্যান্সার করতে পারতেছেন। তো দেখি আমরা এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেন হচ্ছে দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। লিভিং ট্রির মধ্যে এটা হচ্ছে থিকেস্ট বার্ক। তো আমরা দেখি এখানে কি আছে। দেখেন আমাদের প্রথম এই যে দেখেন, এখন কিন্তু আপনাকে খুব সহজে স্ক্যানিং করা যাচ্ছে। দেখেন খুব সহজে আপনি স্ক্যানিং করেন, এই ঠিক আছে, এখানে থিকেস্ট লিভিং ট্রি, এখানে লিভিং ট্রির কথা বলে নাই, বলছে এটা থিক বার্ক অফ কর্ক ট্রি, কিন্তু এটা যে থিকেস্ট, সবচেয়ে থিকেস্ট এনি লিভিং ট্রি সেটা বলে নাই। এখানে কোনো আর কিছুই বলা নেই এই সম্বন্ধে। সুতরাং আপনি দেখেন এখানে ট্রু হবে না, ফলস হবে না, এটা কী হবে, যেহেতু কোনো কিছু দেওয়া নেই তাহলে কী হবে, নট গিভেন। আপনি সবসময় মনে রাখবেন, কোনো সময় যদি কোনো অ্যান্সার খুঁজে না পান বা কোনো কিছু যদি ওই সম্বন্ধে কিছু বলা না থাকে, তাহলে ওই ইনফরমেশনটা সবসময় নট গিভেন হবে। এই দেখেন এখানে থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি, এই সম্বন্ধে কোনো ইনফরমেশন আমাদের প্যাসেজে দেওয়া নাই, প্যারাগ্রাফে পাইনি, তখন শুধু নট গিভেন দিয়ে দেবেন।
সেকেন্ডটা কি আছে সায়েন্টিস্ট, আমরা সায়েন্টিস্ট সম্বন্ধে এখনো যাই নাই, সুতরাং আমরা কি করব, এখন কি করব, আমি কি বাকিগুলো পড়বো? না, বাকিগুলো পড়বো না, কারণ আমি জানি যে ট্রু ফলস নট গিভেন এ সিকোয়েন্স থাকে, সুতরাং দ্বিতীয়টা যখন নেয় তখন বাকি তিনটা আসার প্রয়োজনই পড়ে না। আর দেখেন এগুলি থেকে আনা আসবেন না, কারণ এই দেখেন আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে আমরা এই যে এগুলি পড়ি না, হেডিং পড়ি না, সাব হেডিং পড়ি না, এগুলি বলি কম্পারিশন অ্যাভেলেবল স্ক্রিপ্ট ক্যাপস কর্পোরেট, তারা কম্পারিশন, এখানে কি আমরা কম্পারিশন কিছু পড়ছি, প্যারাগ্রাফ পড়ি নাই, সুতরাং এটাও যাওয়া যাবে না। তাই আমাদের কি করতে হবে, দ্রুত যে সেকেন্ড প্যারাগ্রাফ ধরতে হবে। এখন সেকেন্ড প্যারাগ্রাফ কি আছে সেটা পড়ি এবার। অ্যান্ড দ্য কর্ক ওক হ্যাজ ইটসেলফ ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রি, ইটস bark grows up to 20 cm in thickness, insulating the tree like a coat wrapped around the trunk and branches and keeping the inside at a constant 20 degrees Celsius all year round. তাহলে দেখেন এখানে কিন্তু বলছে যে দেখেন টপিক সেন্টেন্স চলে আসছে, এক্সট্রাঅর্ডিনারি ট্রি, ওক যে একটা এক্সট্রাঅর্ডিনারি ট্রি সেইটার বিবরণটা এখানে দিবে, মানে সেটাকে এক্সপ্লেন করবে কেন যে এক্সট্রাঅর্ডিনারি। দেখেন 20 সেন্টিমিটার থিকনেস, তারপরে লাইক এ কোট, কনস্ট্যান্ট 20 ডিগ্রি, এইগুলির কারণে সে এক্সট্রাঅর্ডিনারি ট্রি। তারপর কি বলছে, ডেভেলপ মোস্ট প্রবলি অ্যাজ এ ডিফেন্স এগেইনস্ট ফরেস্ট ফায়ার্স, দ্য বার্ক অফ দ্য কালার পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার। দেখেন এগুলি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ট্রি বৈশিষ্ট্য। উইথাউট 14 মেটেরিয়াল সেলস পার কিউবিক দ্য টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং। দেখেন টেকনোলজি এইটার যেই ক্যারেক্টারিস্টিক আছে সেটা এখন পর্যন্ত টেকনোলজি রেপ্লিকেটিং হয়তো আমরা জানি, অনেকেই জানি যে রেপ্লিকেটিং অর্থ হচ্ছে নকল করা। এখন পর্যন্ত টেকনোলজি এটার কিছু এটার পরিমাণ বা এটার মতো কিছু আবিষ্কার করতে পারেনি। তা দেখেন দ্য সেলস আর ফিল্ড উইথ এয়ার, এই যে দেখেন এটাও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ট্রির জন্য, হোয়াইচ ইজ ওয়াই কর্ক ইজ সো বুয়েন্ট, এই যে বুয়েন্ট এগুলি সব এখন যা আছে, যেমন ইট হ্যাজ এন ইলাস্টিসিটি, এট যা আছে সব কিছু, ইটস অরিজিনাল সাইজ অ্যান্ড শেপ হোয়েন ইউ রিলিজ দ্য প্রেশার, ইউ ক্যান স্কোয়াশ ইট, স্কোয়াশ অর্থ হচ্ছে চাপ দিয়ে ফেলা, ঠিক আছে, চাপ দেওয়া, ইটস স্প্রিং ব্যাক টু ইটস অরিজিনাল সাইজ, চাপ দিলে এটি স্প্রিংয়ের মতো আবার অরিজিনাল সাইজে ফিরে আসে, এবং যখন আপনি প্রেশার, আপনার এটা এভাবে পড়বেন, পড়ার পর যখন বুঝতে পারবেন মেন জিনিসটা, এখন আপনি কোশ্চেনে যাবেন, যেহেতু আপনার প্যারাগ্রাফ 2 শেষ। প্যারাগ্রাফ 2-তে কি আছে এখন দেখেন, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল। এখানে কি বলা হচ্ছে, টোনটা ধরার চেষ্টা করেন, টোনটা হচ্ছে কি, সায়েন্টিস্ট কোনো কিছু সিমিলারিটি বলতেছে, যে সিমিলার কোনো কিছু এখন আবিষ্কার করে, কিন্তু আমরা দেখেন প্যারাগ্রাফ 2 কিন্তু সিমিলার একটা কিছু পেয়েছে, যে দেখেন সিমিলার, যে রেপ্লিকেটিং, সায়েন্স বলে নেই, আপনি এখানে প্যারাফ্রেজ করে দিয়েছে, সায়েন্সকে টেকনোলজি দিয়ে প্যারাফ্রেজ করে দিয়েছে। আপনার প্যারাফ্রেজ কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, আপনার বুঝে নিতে হবে, এটা আপনার কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই প্যারাফ্রেজের, আপনার প্র্যাকটিস করে করে বুঝে ফেলতে হবে। এখানে সায়েন্টিস্ট বলছে টেকনোলজি, তাহলে কি হবে, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপ এ সিনথেটিক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারালি। এখানে বোঝাচ্ছে যে সায়েন্টিস্ট এমন কিছু আবিষ্কার করছে যেটা আরেকটার মতো সেম। আমাদের এটা হচ্ছে এই সেন্টেন্সের টোন। আর এখানে আমরা বলতেছি যে টেকনোলজি হ্যাজ নেভার সাকসিড ইন প্রেগনেন্ট, ওখানে বলছে করছে, এখানে বলছে নেভার সাকসিড করে নাই, তাহলে কি, যদি করছে আর করে নাই তাহলে কি হয়, ফলস হয়, আমরা জানি তো, ফলস দিয়ে দিই এফ। এখন দেখেন আর কিছু আছে, ইন্ডিভিজুয়াল কর্কটের মাস্ট বি লেফট ফর 20, এখানে কিন্তু সময়ের কথা আছে। আমরা কি সেকেন্ড প্যারাগ্রাফে কোনো সময়ের কথা পড়ছি না, সময়ের কথা আমরা পড়ি নাই, সুতরাং আমরা কি করব, আমরা থার্ড প্যারাগ্রাফে চলে যাব। থার্ড প্যারাগ্রাফ পড়ি, কর্ক ওক গ্রোস ইন এ নাম্বার অফ মেডিটেরিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং পর্তুগাল, স্পেন, ইটালি, গ্রিস অ্যান্ড মরক্কো। দেখেন এখানে টপিক সেন্টেন্সটা আছে যে কর্ক কোথায় জন্ম হয় সেখানে দেওয়া আছে, মানে এই কর্ক কোথায় হয় সেটা সম্বন্ধে এখানে সব ডিটেলস আলোচনা করবে। আপনি টপিক সেন্টেন্সটা বুঝে গেলেন, এখন দেখেন, এখন বাকিগুলি পড়েন। এই দেখেন দে ফ্লারিশ ইন এ ক্লাইমেটস, এখন আপনি এইভাবে পড়বেন, হয় দ্যার ইজ 400 মিলিমিটার্স, আপনার যে একটা প্রতিটি সেন্টেন্স এখন বুঝে বুঝে এরকম না, দেখেন আপনি ধরতে পারতেছেন। এই দেখেন ক্লাইমেটস কি 400 মিলিমিটার্স রেইন পার ইয়ার অ্যান্ড নো মোর দেন 8, তাহলে বুঝে এমন জায়গায় জন্মে যেখানে রেইন থাকে, এই পরিমাণ রেইন থাকে, নট মোর দেন 800 মিলিমিটার, কিন্তু মিনিমাম থাকে 400 মিলিমিটার। দেখেন লাইক গ্রেপ ভাইন দ্য ট্রি থ্রাইভ ইন পুয়ার সয়েল, দেখেন কোথায় জন্মে, দেখেন পুয়ার সয়েল, হ্যাঁ, যেখানে ময়েশ্চার নিউট্রিয়েন্টস থাকে, সাউদার্ন পর্তুগাল, দেখেন এই জায়গার নামও বলতে দিচ্ছে, পর্তুগালের একটা রিজিয়নের কথা বলছে, হ্যাঁ, বাই দ্য আর্লি মিটস অল দ্য থ্রি হুইচ এক্সপ্লেন্স ওয়াই বাই দ্য আর্লি 20 দিস রিজন হ্যাড বিকাম। দেখেন এই পর্তুগালের এই অংশটা কেন
সবচাইতে বিখ্যাত এই কর্কের জন্য সেটা এখানে এক্সপ্লেন করছে, কারণ কি এখানে সব রিকোয়ারমেন্ট ফিল আপ করা হয়েছে। এখন এটা হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ কর্ক এই পর্তুগালের অঞ্চলে, হোয়াই টুডে অ্যাকাউন্টস ফর হাফ অফ দ্য ওয়ার্ল্ড। এবং এটা কি করে, তাহলে এখানে আমরা কি বললাম যে টপিক সেন্টেন্সটাতে আছে যে আমরা এখানে জানতে পারলাম যে কর্ক কোথায় জন্মে এবং এটা সম্বন্ধে ডিটেলস। তাহলে এখন দেখি আমরা, ইন্ডিভিজুয়াল কর্ক ট্রিজ মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্ট। এখানে কি কোনো একটু ভালো করে খেয়াল করেন, আপনি কিন্তু একটু রিওয়াইন্ডিং করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু কোনো 400 মিলিমিটার বৃষ্টির কথা বলছে, কোথায় জন্মে এগুলি কথা, কিন্তু কোথাও কিন্তু বলা নাই যে সময়ের কথা 25 ইয়ার্স। এখানে কি বলছে, ইন্ডিভিজুয়াল কর্ক 25 বিটুইন ফার্স্ট হারভেস্টের কথাও বলে নেই। সুতরাং কি থার্ড ওয়ান, দেখেন থার্ড প্যারাগ্রাফ থেকে কিন্তু আসলে কিছুই নেই। কিন্তু দেখেন এখন আপনার মনে হতে পারে যে হ্যাঁ থার্ড প্যারাগ্রাফে যখন কিছুই নাই তাহলে আমি এটা পড়লাম কেন? ভাই পড়তে হবে, কারণ আপনি তো জানেন না যে এটার মধ্যে আছে কি নাই। আপনি যখন পড়ে ফেলবেন তখন কি হবে, দেখেন আপনার অলরেডি 3টা প্যারাগ্রাফ হয়ে গেছে 6টা প্যারাগ্রাফের মধ্যে, অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন বাকি 6টা থেকে এই 2টা হয়েছে, 11টা আরও আছে, এই 4টা থেকে 3টা থেকে 11টা। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই বাকি অ্যান্সারগুলি এই বাকি প্যারাগ্রাফের মধ্যে থাকবে, এগুলিতে আসবে না, এগুলি বাদ। ঠিক আছে, এটাই হলো সবচেয়ে এই স্ট্র্যাটেজির মেইন স্ট্রেংথ, যে আপনি জানতে পারবেন যে কোথায় অ্যান্সার আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন। আপনাকে স্ক্যানিং করলে কী হয়, একবার উপরে যেতে হয়, নিচে যেতে হয়, আপনি তারপরে অ্যান্সার বের করলে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন স্ক্যানিং করে। কিন্তু দেখেন এখানে খুব সুন্দরভাবে আপনি 3টা প্যারাগ্রাফ হয়ে গেছে, মানে বাকি 3টা থেকে আপনার বাকি কোশ্চেনের অ্যান্সারগুলি আপনার ছোট হয়ে গেছে। এখন প্যারাগ্রাফটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, পরের প্যারাগ্রাফে চলে যাব। মোস্ট কর্ক ফরেস্টস আর ফ্যামিলি ওন্ড। তাহলে এটার টপিক সেন্টেন্সটা হচ্ছে ফ্যামিলি ওন্ড, মানে তাহলে বোঝা যাচ্ছে যে কর্ক ফরেস্টের বিজনেসটার কথা। ফ্যামিলি ওন্ড মানে কি, তাহলে বিজনেসের কথা বলতেছে। দেখেন মেনি অফ দিস ফ্যামিলি বিজনেস, এই দেখেন ফ্যামিলি বিজনেস অ্যান্ড ইনডিড মেনি অফ দ্য ট্রিজ দেমস আর অ্যারাউন্ড 200 ইয়ার্স ওল্ড। এখানে সম্পূর্ণ এই ফ্যামিলি ওন বিজনেস এই সংক্রান্ত কথাগুলি বলবে। কর্পোরেশন ইজ অ্যাভেলেবল অ্যান্ড এক্সারসাইজ অফ পেশেন্স, এই যে প্রোডাকশনটা এক্সারসাইজ অফ পেশেন্সের কথা বলছে। কর্ক প্রোডাকশন ফ্রম দ্য প্লান্টিং অফ এ কর্ক শেপিং টু দ্য ফার্স্ট হারভেস্ট। দেখেন 25 ইয়ার্স, এগুলি কিন্তু সব এই যে 25 ইয়ার্স এগুলি সবই কিন্তু বিজনেস রিলেটেড, যে 25 বছর পরে প্রথম হারভেস্ট দেয়। অ্যান্ড এ গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি ডিকেড মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম এন ইন্ডিভিজুয়াল ট্রি। কী বলছে যে প্লান্টিং করার পরে কর্কের 25 বছর লাগে প্রথম ফসল দেওয়ার জন্য, এবং এ ডিকেড মানে কি 10 বছর, 10 বছর পরে আরেকটা হারভেস্ট হয়, সেপারেট হারভেস্ট। হারভেস্ট এখানে একটা অ্যাস আছে, তাহলে হারভেস্ট মানে কি প্রথমটার পরে 10 বছর গ্যাপ দিতে হবে একটা ইন্ডিভিজুয়াল ট্রির জন্য। অ্যান্ড ফর টপ কোয়ালিটি কর্ক ইট ইজ নেসেসারি টু ওয়েট ফার্দার 15 to 10 years। দেখেন এটা কি সব এই যে টপ কোয়ালিটি, এগুলি সব কিন্তু বিজনেস সংক্রান্ত জিনিস। ইভেন হ্যাভ টু ওয়েট টু দ্য রাইট কাইন্ড অফ সামার্স ডে। হ্যাঁ, এগুলি কিন্তু এই যে বিজনেস সংক্রান্ত জিনিস, অর্থাৎ কর্কটা কীভাবে হারভেস্ট হয়, তারপরে এই যে এখন দেখেছে হারভেস্ট করার জন্য কী ধরনের সামার ডে লাগে, সবগুলি বলা আছে। ইফ দ্য বার্ক ইজ স্ট্রেপড অন এ ডে, হ্যাঁ, if the bark is stripped on a day when it is too cold or when the air is damp, the tree will be damaged। যদি সামার ডেতে হারভেস্ট করা যাবে ভালো, কিন্তু যদি এটা কোল্ড থাকে তাহলে হারভেস্ট করা যাবে না, ট্রি ড্যামেজ হয়ে যাবে। এই যে দেখেন, তাহলে আমি এটা এতটুকু পড়ে ফেললাম। এখন আমি দেখি এখান থেকে অ্যান্সার করতে পারি কিনা। দেখেন ইন্ডিভিজুয়াল কর্ক ট্রিজ মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। প্রথম এবং সেকেন্ডের মধ্যেও 25 ইয়ার্স, কিন্তু আমাদের 25 ইয়ার্সে কী বলছে, ফার্স্ট হারভেস্ট, অর্থাৎ প্লান্টিং করার পরে ফার্স্ট হারভেস্ট। তাহলে এখানে পড়ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্ট। এখানে কিন্তু আরেকটা কথা আছে, দেখেন একটা গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি ডিকেড মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি। অ্যান্ড একটা গ্যাপ বলছে যে গ্যাপের পরে আবার আরেকটা হারভেস্ট নিতে পারে। তাহলে বোঝা গেল যে সেকেন্ড হারভেস্ট হওয়ার জন্য 10 বছর সময় লাগবে, আর আমাদের বলছে 25 ইয়ার্স। তাহলে এটা কি, এখানে বলছে 25 ইয়ার্স, ওখানে বলছে 10 ইয়ার্স, কন্ট্রাডিক্ট হয়ে গেল। তাহলে অবশ্যই এটা ফলস, এটা কিন্তু নট গিভেন হবে না। নট গিভেন হবে তখনই যখন ওটা সম্বন্ধে কোনো
ক্লু, কোনো ইনফরমেশন কিছুই পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও ইনফরমেশনটা অন্য কিছু সম্পর্কিত। তাহলে আর যা ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করলে আপনারা অবশ্যই ফলস দিবেন। এটা ট্রু ফলস, এই কোশ্চেনগুলি একটু ট্রিকি, কিন্তু আপনি যদি সচেতনভাবে দেন দেখবেন আর আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে আমরা চলে গেলাম, দেখেন এখান থেকে কিন্তু আর নাই, আরেকটা আছে কিনা দেখি। কর্ক বার্গ শুড বি স্ট্র্যাপড ইন ড্রাই অ্যাটমসফিয়ার কন্ডিশন। দেখেন আমরা কিন্তু ওখানে পড়ছিলাম যে স্ট্রিপের কথা বলছিলাম, যে ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপ অন এ ডে হোয়েন ইট ইজ টু কোল্ড, তাহলে কি ইভেন হোপ দ্য রাইট কামার সাইন্স টু হারভেস্ট কর্ক। তাহলে এই কর্ক বার্গ কী করে, সামার কিন্তু এখানে ডাইরেক্ট নেই, এখানে বলছে ড্রাই অ্যাটমসফিয়ার কন্ডিশন মানে কি সামার। তাহলে এটা কি হবে, শুড বি স্ট্রেপড ইন ড্রাই, তাহলে এটা কি ট্রু। এখানে বলছে সামার ডেতে ওয়েট করলে, রাইট কাইন্ড অফ সামার ডেতে ওয়েট করলে হারভেস্ট করা যাবে কর্ক, সুতরাং এটা হচ্ছে ট্রু। দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কর্ক, দেখেন হ্যান্ড, এটা কিন্তু প্রসেস সম্বন্ধে, কর্কের কীভাবে প্রসেস এই সম্বন্ধে বলা হয়নি, সুতরাং আমরা কি করে যাব, পরের চলে যাব। দেখেন আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি বলে দিই, আমি কিন্তু পরটাতে যাচ্ছি না, কারণ কী কারণে, কারণ আমি জানি যে এখানে কম্পারিশন বলছিল, কারণ কম্পারিশনের এখনও কিছু আসে নাই। আচ্ছা লাস্টে আমরা এটা যাই, কি বলছে, কর্ক হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন। তাহলে এটা টপিক সেন্টেন্স কি, কর্ক হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন, অর্থাৎ স্পেশাল স্কিল লাগবে। তাহলে দেখবেন এখন এই যে স্পেশাল স্কিল কি আর কেন লাগবে এই সংক্রান্ত ডিটেলসটা এখানে এক্সপ্লেইন করবে। এখানে টপিক সেন্টেন্সটা ভালো করলে আমি আশা করি আপনার পরেরগুলি পড়তে খুব বেশি সমস্যা হবে না। আপনি এটাকে খুব ভালো করে পড়বেন, বাকিগুলি দেখবেন আপনার এটার সাথে সব মিলে যাচ্ছে, তখন আপনি মানে আপনার বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। আর না হলে আপনি এটা কি বলছে ওইটা কি বলছে মিলাতে পারবেন না। এই দেখেন, নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপ কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড। মেকানিক্যাল মিনস আমরা তো জানি যে মেশিন ইউজ করে কোনো কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সো দ্য জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল্ড ওয়ার্কার্স। দেখেন মেশিন দিয়ে করে নাই, তাহলে কী দিয়ে করছে আপনারা এমনিতেই বলা যায়, মেশিন দিয়ে করে নাই বা ম্যানুয়ালি করছে। ম্যানুয়াল মানে কি, হাত দিয়ে করছে, এই কারণে বলছে হাইলি স্কিল্ড ওয়ার্কার। ফার্স্ট দে মেক ভার্টিক্যাল কাটস ডাউন দ্য বার্ক ইউজিং শার্প অ্যাক্সেস। এখন সে বর্ণনা করতে শার্প অ্যাক্সেস দিয়ে কাটে, দেন লেবার এটা পিসেস এবং এটাকে পিস করে। দ্য মোস্ট স্কিলফুল কর্ক স্ট্রিপার প্রায় যে সেমি সার্কুলার হাস দ্য ট্রান্স দ্য লেন্থ অফ ট্রাঙ্ক। এখানে কিন্তু এই যে বিস্তারিত সব কিছু বলে, ইট ইজ দেন ড্রাইড অন দ্য গ্রাউন্ড ফর অ্যাবাউট 4 months, 4 month থাকে বিফোর বিং ফ্যাক্টরিতে নেওয়ার আগ পর্যন্ত, হোয়ার ইট ইজ বয়েল টু কিল ইন ইনসেক্ট। বয়েল করে কি করে, ইনসেক্টকে মারা যায়, দ্যাট মাইট রিমেন ইন দ্য কর্ক। ওভার 60% অফ দ্য cork then goes on to the made into traditional bottle stoppers with most of remainder being used. এখন দেখেন কর্ক পেলেন এবং কর্কের এখন কীভাবে ইউজ করে সেটা বলতে, 60% যায় কোথায়, ট্রেডিশনাল বোটল স্টপার্স, আর বাকিগুলি রিমাইন্ডার মানে কি, বাকিগুলি ইউজ কনস্ট্রাকশন ট্রেড। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি একটু দ্রুত পড়তেছে আপনারা দরকার হলে টেনে আবার বোঝার চেষ্টা করবেন, কিন্তু ভাই বুঝতে হবে। কর্ক বোর্ড অ্যান্ড কর্ক ট্রায়ালস আর আইডিয়াল ফর থার্মাল অ্যাকুস্টিক ইনস্টলেশন। এগুলি সব কর্কের ইউজের কথা, হোয়াইল গ্রেন ইউজ কর্কের। এখন আমি দেখেন প্রথমটা খুব ভালো করে পড়ছি, বাকিগুলি কিন্তু অত একেবারে খুব ফোকাস দিয়ে পড়ছে এরকম না, কিন্তু মোটামুটি একটা ধারণা নিচ্ছে যে এগুলি নিয়ে আলোচনা করছে। এখন দেখেন আমি এখানে আরেকটা কোশ্চেন বাকি আছে, দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম বাই ট্রেন। দেখেন হ্যান্ডের কথা কিন্তু এখানে ডাইরেক্টলি নেই, কিন্তু এখানে প্যারাফ্রেজ করে আপনি হ্যান্ড বের করতে পারবেন। সেটা হচ্ছে কি, নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড। এখন পর্যন্ত মেকানিক্যাল আবিষ্কার হয়নি, তাহলে কি করা হয়, হাইলি স্কিল ওয়ার্ক দিয়ে ম্যানুয়ালি করা, ম্যানুয়ালি মিনকে হ্যান্ড দিয়ে, তাহলে এটা কি হবে, ট্রু। আমাদের ট্রু ফলস নট গিভেন শেষ। এখন আমরা চলে যাব এই গ্যাপ ফিলিংয়ে, কম্পিটিশন অফ স্ক্রু ক্যাপস অ্যান্ড কোক বটল স্টোর। এখন দেখেন, এখন একটু আপনি আপনার কম্পিটিশনে চলে যেতে হবে। কম্পিটিশন চলে যাওয়ার জন্য আমরা একটা ট্রিক্স ফলো করবো, সেটা হচ্ছে কি ট্রিক্স দেখেন। রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ ভার্চুয়াল মনোপলি অফ কর্ক অ্যাজ দ্য ম্যাটেরিয়াল অফ বটল স্টোভার্স ডিউ টু কনসার্নস অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অফ দ্য বটল। এটা টপিক সেন্টেন্সটা কি বলছে একটু ভালো করে পড়ি, আবার পড়ি। রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ ভার্চুয়াল মনোপলি অফ কর্ক অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টোভার্স। মানে এই গত কয়েক বছরে এই ভার্চুয়াল যে মনোপলি অফ কর্ক যে একচেটিয়া ব্যবসা করতেছিল, এটা যে বলা হয় মনোপলি, এটা কিন্তু বিজনেসের সাথে একটা সম্পর্কিত ওয়ার্ড। মনোপলি মানে এককভাবে সে ডোমিনেট করতেছিল মার্কেটে, এককভাবে তাকে ব্যবহার করা হতো কর্ককে বোটল স্টোপারের জন্য কর্কটা। কিন্তু এটা ইন্ড হয়েছে কেন, এই যে ডিউ টু, এই যে কারণটা দিয়ে দিচ্ছি কি, এটা কজ অ্যান্ড ইফেক্ট। কজ হচ্ছে এটা, ইফেক্ট হলো এটা।
ডিউ টু কনসার্নস অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ অন দ্য কন্টেন্টস অন দ্য বোটল। কী কারণে? কারণ এটা যে কন্টেন্ট থাকে বোতলের মধ্যে, যে কন্টেন্ট থাকে, হয়তো ওটা পানীয় থাকতে পারে বা সেন্ট থাকতে পারে, আতর থাকতে, যাই থাকতে পারে, সেইটাকে কি করে, সে ইফেক্ট করে, অর্থাৎ এটাকে নষ্ট করে ফেলে। তাহলে দেখেন এই পুরোটা জিনিস আপনার আছে, কিন্তু এটাকে এক্সপ্লেন করতেছে কি, যে মনোপলিটা কেন হয়েছে এটার কারণে, যে এটা ইফেক্ট করে। তাহলে এখন এই জিনিসটাই এক্সপ্লেন করবে যে কন্টেন্টসকে কিভাবে সে নষ্ট করে, সেটার হবে, সেটাকে সে এক্সপ্লেন করবে। এখন দেখেন ঠিক সে এক্সপ্লেন করছে, কিন্তু আমাদের আছে কি কম্পারিজন অফ অ্যালুমিনিয়াম স্পিকার্স অ্যান্ড কর্ক বটল স্ট্রিপার্স। আমরা এখন কি করব? তাহলে আমরা বাকিটা পড়ি। দিস ইজ কজড বাই কেমিক্যাল কম্পাউন্ড কল্ড 2,4,6। আচ্ছা, এটা কারণ কি, কেমিক্যাল কম্পাউন্ড ওখানে তৈরি হয়, এই কারণে এটা নষ্ট করে ফেলে। হুইচ ওয়ান থ্রু দ্য ইন্টারাকশন এই যে প্লান্ট ফেনলস, ক্লোরিন অ্যান্ড মোল্ড। এটা কীভাবে সেটা বলছে, আপনার এটা এত কিছু বোঝার দরকার নেই, বুঝবেন যে এটা একটা বিক্রিয়ার কারণে এটা হয়েছে। দ্য টাইনিস্ট কনসেন্ট্রেশন অ্যাজ লিটল অ্যাজ 3-4 parts of trillion ক্যান স্পল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট। যে টেস্ট প্রোডাক্ট করে, দ্য রেজাল্ট হ্যাজ বিন গ্রাজুয়ালি স্টেডি মুভ ফার্স্ট টুয়ার্ডস প্লাস্টিক স্টুপার্স অ্যান্ড মোর রিসেন্টলি টু অ্যালুমিনিয়াম স্ক্রিপ ক্যাপস। দিস সাবস্টেন্স আর চিপার। এই দেখেন কোন সাবস্টেন্স, দিস, এখানে কিন্তু প্লুরাল আছে, দিস হলো হচ্ছে এটা অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস। অ্যালুমিনিয়াম স্ক্রিপ্স are cheaper manufacture in the case of screw caps and more convenient for the user। এখন আমাদের কিন্তু ওই যে এখানে দেখেন অ্যালুমিনিয়াম স্ক্রুপের কথা কিন্তু লাস্টে চলে আসছে, সুতরাং ওই প্যারাগ্রাফ যেটা, সেটা থেকে আমাদের কিছু অ্যান্সার হতে বের হতে পারে। দেখেন অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বোটল কন্টেন্টস। বোটল কন্টেন্টসের কি এফেক্ট করে না, দেখেন এখানে আছে the result has been gradually yet still move fast towards plastics and more recently to Illinois। এই দেখেন can spoil the taste of the product content in the bottle। এটা কি করে, কোনটা টেস্টকে নষ্ট করে, কর্ক নষ্ট করে, কর্ক নষ্ট করে। তাহলে এখানে বলতেছে ডু নট এফেক্ট, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ ডু করে না, কারণ এটা বলছে যে যা ইয়েট টু ইন কেস অফ মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার। ঠিক আছে, আবার বলছে যে the result has been gradually yet steady move fast towards plastic stoppers and more recently। প্রথমে প্লাস্টিক স্টপার তৈরি হয়েছিল, পরে অ্যালুমিনিয়াম স্ক্রু হয়েছিল। কী কারণে হয়েছিল? কারণ এইগুলি তৈরি করে না, ক্যান স্পয়েল প্রোডাক্ট যে থাকে এটাকে স্পয়েল করে না। তাহলে আমরা কি বলবো, টেস্ট। এখন দেখেন আর ড্যাশ টু প্রডিউস এখানে আপনি পাবেন না, এখানে পাবেন ম্যানুফ্যাকচার। এই দেখেন লাস্টে ম্যানুফ্যাকচার আছে, তাহলে ড্যাশ টু প্রডিউস কী হবে, চিপার। আমার প্রথমে আরেকটা জিনিস খেয়াল করবেন, ওয়ান ওয়ার্ড আছে কি না, যে ওয়ান ওয়ার্ড আছে তখন আমি চিপার লিখে দিলাম, আপনি এখানে চিপার লিখে দেন, আমি এখানে লিখে দিলাম চিপার। একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু এটা বোঝার সাথে আপনার একটু শর্ট লিখলাম। আর ড্যাশ টু ইউজ, এখানে দেখেন ইউজ কথাটা নেই, কিন্তু ইনডাইরেক্টলি ইউজার আছে, তাহলে কি মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার, তাহলে কি কনভিনিয়েন্ট টু ইউজ। দেখেন আপনার একটা প্যারাগ্রাফের শেষ অংশ থেকে আমরা 3টে অ্যান্সার বের করলাম। এখন বলছে অ্যাডভান্টেজ অফ কর্ক বোটল স্টপার্স। কর্ক বোটল স্টপার্সের কি অ্যাডভান্টেজ সেটা বের করবেন। এতক্ষণ ছিল অ্যালুমিনিয়ামেরটা, এখন কর্ক বোটল স্টপার্সে কি। তাহলে বোঝা যাচ্ছে এই যে 9, 10, 11, 5টার অ্যান্সার আপনি এইখান থেকে বের করতে পারবেন। দেখেন 5টার জন্য এই পুরোটা, তাহলে এটাকে কত ভালো করে পড়তে হবে আপনাকে। দেখেন দ্য ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজ, তাহলে বোঝা গেছে এই সেভারাল অ্যাডভান্টেজের মধ্যে বাকি সব পুরোটা আলোচনা থাকবে অ্যাডভান্টেজ, আর আমাদের এখানেও আছে কি অ্যাডভান্টেজেস। দ্য স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস আমরা পড়ি। হাউএভার দ্য ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজেস। হাউএভার ফার্স্টলি ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট অফ দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস উইথ হুইচ ইট হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড। এটা বলছে ট্রেডিশনাল মানে কি, পুরনো, মানে এই যে ট্রেডিশনালি যে এটার যে ইমেজটা রয়েছে, ইমেজ বলতে এখানে কিন্তু ছবি না, ইমেজ বলতে এখানে বোঝাচ্ছে এটার যে বিখ্যাত হওয়া বা তার যে একটা সুনাম, ইমেজটাকে এখানে সুনাম বলতেছে, সুনাম বলবেন আপনার। ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট
অফ দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। হাই কোয়ালিটি গুডসের জন্য এটার একটা সুনাম আছে এবং এটা কি, এটা ইটস লং বিন অ্যাসোসিয়েটেড, এটা অনেক দিন ধরে এটা অ্যাসোসিয়েট করা আছে। তা সুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস, তাহলে সুট দ্য কী হবে, ইমেজ, ইমেজ হবে। ইমেজটা কীভাবে আসছে বুঝতে পারছেন? ইমেজটা আসছে কোয়ালিটি প্রোডাক্টসের কি বলছে, বোঝা যাচ্ছে না তবে আমি, সুট দ্য ইমেজ অফ কোয়ালিটি প্রোডাক্টস, কোয়ালিটি প্রোডাক্টসের কি এখানে এ দেখেন। আবার একটু আপনাদের এটা বিশ্লেষণ করি। এই হচ্ছে ট্রেডিশনাল ইজ মোর কিমন উইথ দ্যাট হাই কোয়ালিটি গুডস, এই হাই কোয়ালিটি গুডসের জায়গায় আপনি কী পেলেন কোয়ালিটি প্রোডাক্টস। এখন হাই কোয়ালিটি গুডসের কি, হাই কোয়ালিটি গুডসের কি এটা এ দেখেন, উইথ দ্যাট টাইপ অফ হাই কোয়ালিটি উইথ হুইচ ইট ইজ লং বিন ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং, দেখেন ইমেজ ইজ মোর কিপিং হাই কোয়ালিটি গুড, তাহলে এটা ইমেজ মেড ফ্রম এ ড্যাশ মেটেরিয়াল। এখন দেখেন সেকেন্ডলি অ্যান্ড আর ভেরি ইম্পর্টেন্টলি কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড উইথ ডিফিকাল্টি। সাস্টেনেবল প্রোডাক্ট এটা, এখানে কিন্তু আছে মেড ফ্রম এর প্রোডাক্ট, তাহলে কী হবে সাস্টেনেবল ম্যাটেরিয়াল, সাস্টেনেবল ম্যাটেরিয়াল থেকেই তো সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি হয়, এটা আমাকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। এটা সাস্টেনেবল আমরা বসাই দিলেন। ইজিলি ড্যাশ আমরা কিন্তু এখানে আসি না, এই যে এখানে আছে, কিন্তু এই যে দেখেন ইজিলি আমাদের এখানে আছে উইদাউট ডিফিকাল্টি, তাহলে রিসাইকেলড। এখন কর্ক ফরেস্ট এইট এটা কী হইতে পারে দেখেন, এইট মোরওভার কর্ক ফরেস্ট আর এ রিসোর্স হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি অ্যান্ড প্রিভেন্ট ডেজার্টিফিকেশন ইন দ্য রিজনস ওয়ার দে আর প্ল্যান্টেড। এখানে আছে এইট, এখানে আছে সাপোর্ট, তাহলে কি হবে কর্ক ফরেস্ট এইট বলছে লোকাল বায়োডাইভার্সিটি। আমার যেহেতু একটা ওয়ার্ড ইউজ করতে হবে, আমি কি করব বায়োডাইভার্সিটি এখানে বসিয়ে দেব। দেখছেন খুব ইজি। কর্ক ফরেস্ট স্টপ ড্যাশ হ্যাপেনিং, এখন স্টপ কি করে দেখেন, তাহলে বোঝা গেল এই একটা সেন্টেন্স থেকে একটা কোশ্চেনের অ্যান্সার করা যাবে। সো গিভেন দ্য কারেন্ট কনসার্ন অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস দ্য ফিউচার অফ দ্য অ্যানসেন্ট ম্যাটেরিয়াল ওয়ান্স এগেন লুকস প্রমিজিং। কর্ক ফরেস্ট স্টপ ড্যাশ হ্যাপেনিং, স্টপ কি, ও এখানে নয়, এখানে নিচেরটা থাকবে না, এই দেখেন আমার সরি একটু ভুল হয়েছে, এটা প্রিভেন্ট ডিজার্টেশন, স্টপ মানে প্রিভেন্ট, ডেজার্টিফিকেশন, ডেজার্টিফিকেশন এটার অ্যান্সার ডেজার্টিফিকেশন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখলাম, আসলে সরি এটা আসলে অনেকগুলি বোঝা যাচ্ছে না, কিন্তু একটু হলে কষ্ট করে হলে বুঝতে পারলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা এই হলো আমাদের 13টা অ্যান্সার আমরা করে ফেললাম, আপনাদের বোঝার জন্য 32টা মিনিট সময় হয়ে গেছে অলরেডি। তো এটা কেন করলাম দেখেন, এটা দিয়ে এখন আপনি বুঝতে পারছেন যে এই ফর্মুলাতে আপনি খুব সহজেই আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন, সবচেয়ে বড় কথা। হ্যাঁ এখন আপনার কথা হচ্ছে স্ক্যানিং করে অন্য সিস্টেমগুলো আপনি পারবেন, কিন্তু সবচেয়ে বড় আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন আপনার অ্যান্সারটা কি আসলে হয়েছে কি না। কারণ আপনি স্ক্যানিং করতে গেলে আপনার সবসময় ডাউট হবে যে অ্যান্সারটা কি অন্য প্যারাগ্রাফে আছে কি না, অন্য প্যারাগ্রাফে মিলিয়ে দেখে। আর স্ক্যানিং করলে ভাই একটা ওয়ার্ড রিপিট হতে পারে কয়েকবার, তখন দেখা গেছে একটা অ্যান্সারের জন্য আপনার কয়েকবার পড়তে হবে, কয়েকটা সেন্টেন্স পড়তে হবে, দেখা গেছে প্যারাগ্রাফ 1-এ পড়তে হবে, 2-এ পড়তে হবে, 3-তে পড়তে হবে। তো কনফিডেন্টলি যদি আপনি ভালো স্কোর চান আপনাকে এই ফর্মুলাটাই ইউজ করতে হবে, এর চেয়ে ভালো ফর্মুলা আমি এই পর্যন্ত পাইনি। আর এটা একটু কষ্ট করে করলেও আপনি দেখা গেছে ব্যান্ড 8, 9 ইজিলি অনায়াসে পেরে যাবেন যদি আপনি ঠিকভাবে প্র্যাকটিস করেন। নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই এই নিয়মে আপনি 1 মাস পরে যেয়ে দেখেন আপনার অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে, 2 মাস পরে আরও ইমপ্রুভ হয়ে যাবে, 3 মাস পরে দেখবেন একেবারেই এক্সপার্ট হয়ে গেছেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।